প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনার সুস্বাস্থ্য। আজকে আমরা কথা বলবো রেটিনার রক্তক্ষরণজনিত রোগ নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মমিনুল ইসলাম। তিনি অ্যাসোসিয়েট প্রফেসর, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ঢাকা। ডাক্তার মমিনুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, প্রথমে আমরা জানতে চাই রেটিনাটা কি? জি, চোখের রেটিনা হচ্ছিল সেই অংশ যেখানে আলো পরিচ্ছবি তৈরি হয়। আমি রোগীদেরকে সবসময় বুঝিয়ে বলি যে যদি বাংলাদেশের রাজধানী ঢাকা হয়, চোখের রাজধানী হচ্ছিল রেটিনা, যেখানে আলো পরিচ্ছবি তৈরি হয়। আমাদের এই অংশটা যদি একবার ড্যামেজ হয়, এটা আর কোনো চেঞ্জ করা যায় না, এবং এটা বিভিন্ন রকমের আলো যখন পড়ে তখন আমরা ওখান থেকে সিগন্যালটা ব্রেনে পাঠাই, আমরা দেখতে পারি। তো ওই জায়গাটায় কোনো সমস্যা হলে আমরা এটা আসলে কোনো রকমের চেঞ্জ করা যায় না, যেটা আমরা লেন্স করতে পারি কিংবা রেটিনা চেঞ্জ হয় না। তা আমরা যদি প্রথমে জানতে চাই যে আমরা আসলে এই রেটিনার কিভাবে আমরা প্রোটেকশন করতে পারি যাতে রেটিনার কোনো রোগ না হয়। আর রেটিনার প্রোটেকশন করার আগে যদি বলি যে রেটিনাতে কী কী রোগ হয়, তাহলে ওই রোগগুলোকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে আমাদের অটোমেটিকলি প্রোটেকশন ভালো থাকছে। ডায়াবেটিক্স একটা অন্যতম কারণ চোখের রেটিনাকে আক্রান্ত করার জন্য। 2 নম্বর কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ, এটা একটা 2 নম্বর কারণ। 3 নম্বর হচ্ছে যারা অনেক মাইনাস পাওয়ারের চশমা পড়ে, হাই মায়োপিয়া যেটাকে বলি, ওটার কারণে হতে পারে। বার্ধক্যজনিত কিছু রোগ আছে যেটা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, যেটা 60 থেকে 65 বছর বয়সের পরে হয়ে থাকে। আঘাতের কারণে হতে পারে, কেউ আঘাত পেল, রেটিনা ছিঁড়ে গেল, কিংবা কোনো রকমের প্রদাহজনিত কারণ, যেমন ইউভিয়াইটিস নামে একটা রোগ আছে, যেখানে আমাদের রক্তের মধ্যে কোনো জীবাণু যদি চোখে যায় অবস্থান করে, যেমন যক্ষা, যেমন আমাদের টক্সোপ্লাজমা, কিছু ভাইরাল ইনফেকশন আছে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হার্পিস সাইটোমেগালো ভাইরাস, তারপর কিছু আছে সিফিলিস যৌন রোগ, তারপর এইডস, এই ধরনের কিছু রোগ আছে যে বিভিন্ন রোগের কারণে এই জায়গাটা আমাদের আক্রান্ত হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা যখন একবার আক্রান্ত হয়, এটা চিকিৎসাটা এমন হয় যে আমাদের অনেক বছর ধরে চিকিৎসা করে যেতে হয়, এবং সেই জন্য এটার জন্য আমাদের অনেক সচেতন হতে হবে। ডায়াবেটিসের ক্ষেত্রে রেটিনাতে কী হয়? ডায়াবেটিসের জন্য যেটা হয় যে ডায়াবেটিসের কারণে চোখের রেটিনার রক্তনালীগুলো প্রথমে ইনভলভ হয়, যেন ভাস্কুলার স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়। আর এই ভাস্কুলার স্ট্রাকচার যখন ড্যামেজ হয় তখন যেটা হয় চোখের রক্তক্ষরণ হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। আর রক্তক্ষরণ হলেই চোখের ভিতরে আমরা তখন এমন কাইন্ড অফ স্ট্রোক বলতে পারি। এবং এই রক্তক্ষরণ যখন হয় তখন এই জায়গাটায় আমাদের ভিশনটা চলে যায়। অনেক সময় রোগীরা বুঝতে পারে না রক্তক্ষরণ কখন হবে। এই রক্তক্ষরণের প্রবণতা থেকে আস্তে আস্তে রেটিনা আস্তে আস্তে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ডায়াবেটিস হলে এই রক্তক্ষরণ হওয়ার আগ পর্যন্ত আমাদের চিকিৎসা করাটা খুব জরুরি। অনেক সময় আমাদের ডায়াবেটিস রোগী অনেক আছে জানেই না চোখে রেটিনাতে সমস্যা হতে পারে, তারা ডায়াবেটিসের জন্য মেডিসিনের ডাক্তারের কাছে যাচ্ছে, মেডিসিনের ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু চোখে রেটিনা কখনো চেক করে না, স্ক্রিনিং করে না, যার কারণে ছোট ছোট করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ড্যামেজ হতে থাকে। আর যখন একদম দৃষ্টি হঠাৎ করে চলে যায় তখন আমাদের রেটিনা স্পেশালিস্টদের কাছে আসে, যেটা তখন আমাদের কাছে চিকিৎসা করাটা একটু জটিল হয়ে যায়। আমরা কিন্তু এমনি জানি যে আমাদের ব্রেন স্ট্রোক হয় বা এই ব্রেন স্ট্রোক আর যে চোখের স্ট্রোকের যে কথা বলছেন, আসলে পার্থক্যটা কি? পার্থক্য তেমন কিছুই না। আমাদের চোখেও কিন্তু স্ট্রোক হয়, লাইক এরকম হলো যে কোনো ব্লকেজ, আমাদের যেমন উচ্চ রক্তচাপের কারণে আমাদের একটা ভ্যাসেলস আর্টারি ভ্যাসেল একটার উপর প্রেশার পড়ে ব্লক হয়ে যাচ্ছে, স্ট্রোক হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। অনেক সময় কোনো রক্তনালী ব্লক হয়ে যাচ্ছে, যেমন অনেকে লিপিড প্রোফাইল ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, তখন সাডেন কী হয় যে রক্তনালীগুলো চেপে থাকে, হঠাৎ করে একটা বাল্ক অফ অ্যামাউন্ট অফ ব্লাড গেল, কোনো একটা জায়গা থেকে রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হলো। এটাও একটা স্ট্রোক, যেটা আমাদের আবার যেমন ব্রেনে স্ট্রোক হয়, যেমন ইসকেমিক অ্যাটাক হয়, ঠিক তেমনি চোখের রক্তনালীতে যেমন রেটিনাতেও কিছু ব্লাড ভেসেল আছে, একদম যেটা লাইভ ব্লাড ভেসেল, শরীরের এই একটা জায়গা আপনারা সরাসরি লাইভ ব্লাড ভেসেল দেখতে পারেন, যেটা আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফ পিকচার কিংবা আমরা রেটিনা যে চেক করি ভক লেন্স দিয়ে আমরা রক্তনালীর রক্ত চলাচলগুলো আমরা দেখতে পারি, ফ্লোটা দেখতে পারি, যে এই জায়গাগুলোতে কোন জায়গায় ফ্লোটা ন্যারো কিংবা ফ্লোটা অবস্ট্রাক হতে পারে, এগুলো আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করে থাকি। বাট এইটা একটা লাইভ আমরা ব্লাড ভেসেল ফ্লোটা দেখতে পাচ্ছি। সেই জন্য স্ট্রোকটা ওইখানে যখন হয় সাডেন ব্লাস্ট করে রক্তগুলা, সেই জন্যে রোগীরা দেখা যাচ্ছে যে ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে ব্লাড প্রেশার বেড়ে গেছে, রক্তক্ষরণ হলো, হঠাৎ করে দেখা যাচ্ছে নামাজে গেল, সিজদায় গেল, সাডেন ফ্লো অফ
এরকম কিছু মানে সিচুয়েশন আছে যে সাডেন ব্লাড প্রেশার বেড়ে গিয়ে রক্তক্ষরণ হতে পারে কিংবা ইসকেমিক অ্যাটাক হতে পারে। আরেকটা প্রশ্ন, যে হাইপারটেনশন জনিত কারণেও কিন্তু রেটিনাতে সমস্যা হয়, সেখানে কি সমস্যা হয় প্রেশার জনিত? এই হাইপারটেনশনের একটি অন্যতম কিছু রোগ আছে, যেমন সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন বলি, কিংবা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বলি, কিংবা সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, এরকম কিছু টার্ম আছে। যেমন সেন্ট্রাল আর্টারি থেকে আমাদের যেই ভেসেলগুলো বের হয় ওগুলো হঠাৎ করে মানে অফ হয়ে যায়, অক্লুশন হয়ে যায়, যার কারণে ফার্দার যে ব্লাড ফ্লোটা না হওয়ার কারণে ওইখানে ইসকেমিয়া হয়ে ওখানে আমাদের ব্লাড ভেসেল মানে রক্তনালী যাওয়ার না, অক্সিজেন না যাওয়ার কারণে যেটা হয় ওই জায়গাটা ড্যামেজ হয়ে যায়। আমাদের রেটিনাতে কয়েক সেকেন্ড যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় আমরা কিন্তু ওটা আর কিন্তু কাজ করে না, ওটা আর ফেরত আসে না। কিংবা হঠাৎ করে যদি ব্লিডিং হয়ে যায় তখন ওই জায়গাগুলোতে ড্যামেজ হয়ে যায়, ওখানকার কোষগুলো যেখানে আরপি সেল আছে, রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম সেল আছে, কিংবা অন্যান্য কোষগুলো আছে, আমরা জানি রেটিনার 10টা লেয়ার আছে, ওই 10টা লেয়ারের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। এই বিভিন্ন স্ট্রাকচারগুলো সব মানে সিগন্যাল পাস করে, তো একটা জায়গায় স্ট্রোক করলে এটা সম্পূর্ণ প্রসেসটাকে ড্যামেজ করে ফেলছে। সো মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যা আমাদের এই সিচুয়েশনগুলো হলে আমাদের আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে সবসময় রেগুলার চেক আপে থাকা দরকার। না, আপনি যেমনটা বলছেন এই যে ড্যামেজটা, যে রেটিনার যে ড্যামেজটা হলো স্ট্রোকের রক্তক্ষরণজনিত কারণে, ঠিক ইরিভার্সেবল? এটা ইরিভার্সেবল মানে আমরা এটা চিকিৎসা করে আমরা যতটুকু ড্যামেজ হয়েছে সেটাকে মানে ফার্দার ডেভেলপ করতে পারি না, যেটা ড্যামেজ হয় না সেটাকে আমরা অ্যাক্টিভেট কিংবা সেটাকে আমরা ভালো রাখার চেষ্টা করতে পারি যদি রোগীরা আমাদেরকে সাপোর্ট দেয়। যেমন যার স্ট্রোক হয়েছে সে তো একটা হাইপার টেনশনের কারণে হচ্ছে, যেমন যার ডায়াবেটিস কারণে সমস্যা হয়েছে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে। এখন আমি যাকে চিকিৎসা করলাম তার চোখটাকে একটা মানে রিহ্যাবিলিট করলাম কিংবা ফার্দার যে একা চলাফেরার ব্যবস্থা করে দিলাম, কিন্তু তারপর সে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছে না, তার লাইফ স্টাইলটাই মডিফিকেশন না করে লাইফস্টাইল চেঞ্জ করছে না, সে আবার একই সিচুয়েশনে পড়তে পারবে। ডায়াবেটিস রেটিনোপ্যাথি বলেন, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলেন, এইসব রোগীদের কিন্তু আমাদের প্রথম ট্রিটমেন্ট প্ল্যান বইয়ে আছে এবং সবাইকে বলা হয় 1 নম্বর হলো কাউন্সেলিং, প্রপার কাউন্সেলিং এবং ট্রিটমেন্ট দেন এগেন কাউন্সেলিং, ট্রিটমেন্ট দেন এগেন কাউন্সেলিং। এই প্রগনোসিসটা বলে দিতে হবে যে আপনি কিন্তু অন্ধ হয়ে যাবেন যদি এখন থেকে আপনাকে নিজেকে ঠিক গুছিয়ে না রাখেন, পরামর্শ না। আপনি আরেকটা প্রসঙ্গ বলেছিলেন যে ইউভাইটিস। জি, আচ্ছা, এই ইউভাইটিসটা আসলে কেন হচ্ছে বা কি হচ্ছে বা লক্ষণটা কি থাকে? ইউভাইটিস একটা চোখের প্রদাহজনিত সমস্যা। এইটার একটা লক্ষণ হলো চোখ লাল হয়ে যায় এবং চোখ অনেক সময় লাল হয়, কনজাংটিভাইটিস থেকেও লাল হয়, চোখ ওঠা থেকেও লাল হয়। তো এই লালটা হচ্ছে একটু ডিফারেন্ট। এই লাল হওয়ার সাথে সাথে রোগীর চোখে তীব্র ব্যথা হবে এবং সে আলোর দিকে তাকাতে পারবে না, ফটোফোবিয়া। এটা সাধারণত এক চোখ দিয়ে হয়, 2 চোখে একসাথে খুব কম হয়, কিন্তু ইউজুয়ালি ইউনিল্যাটারাল একটা চোখে বেশি হয়। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় রোগীরা এটা চোখ উঠার সাথে মানে মিলিয়ে ফেলে কিংবা অ্যালার্জি জাতীয় সমস্যার সাথে মিলিয়ে ফেলে। তো অ্যালার্জি হলে কিন্তু 2 চোখে একসাথে অ্যালার্জি হয়। আর ইউভাইটিস সাধারণত এক চোখে হয় এবং এটা তীব্র ব্যথা নিয়ে হয়। চোখ উঠা কিন্তু রোগীদের কিন্তু চোখে ময়লা হচ্ছে কিন্তু ব্যথা হচ্ছে না, পানি পড়ছে কিন্তু ব্যথা হচ্ছে না, কিন্তু এই ইউভাইটিস রোগীদের তীব্র ব্যথা। এবং এটার অন্যতম কিছু কারণ আছে, সেটা হচ্ছে অটোইমিউন এবং কিছু ইনফেক্টিভ কজ আর নন ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভের মধ্যে হচ্ছে আপনার এই যক্ষা, তারপর ভাইরাসজনিত কিছু সমস্যা, তারপর আমাদের দেখা যাচ্ছে টক্সোপ্লাজম প্রোটোজোয়াল কিছু সমস্যা আছে, তারপর আর আর্থ্রাইটিস থেকে ইউভাইটিস হতে পারে, যাদের বাতের ব্যথা আছে তাদের হতে পারে, যেমন সার্কয়েড একটা ডিজিজ আছে তাদের হতে পারে। তারপর হলো অনেক সময় এক চোখে আঘাত পেলো আর এক চোখে আঘাত পেয়ে চোখ নষ্ট হয়ে গেল, আর এক চোখেও এটা ইউভাইটিস হতে পারে, যেটাকে আমরা সিম্প্যাথিক অপথ্যালমাইটিস। ইউভাইটিস একটা বড় মানে একটা বিগ টার্ম, চোখের অনেক 3টা পার্টে হয়, সামনের ভাগ আছে, মধ্যভাগ আছে, পোস্টেরিয়র ভাগ আছে। তো এই ক্ষেত্রেটা ধরেন আপনার ইউভাইটিস আপনার যে বলছেন যে পেইনফুল কন্ডিশন থাকবে, অনেকে ভুল করে হাতে অ্যালার্জি কথা চিন্তা করে, কিন্তু পেইনফুল থাকলে আমাদের চিন্তা করতে হবে। তো এটা ডায়াগনোসিসটা কনফার্ম করার কোনো পদ্ধতি আছে? ডায়াগনোসিস কনফার্ম ফুলি ক্লিনিক্যাল, রাইট। যখনই একজন ডাক্তারের কাছে আসবে তখন আমরা স্লিট টাইম মাইক্রোস্কোপ দিয়ে দেখি যে আমাদের চোখের মধ্যে কিছু সেলস আছে, ইনফ্লামেটরি সেলস পাওয়া যায়। যেমন আমাদের ইনফ্লামেশনের কিছু ক্রাইটেরিয়া আছে না, ওই ক্রাইটেরিয়াগুলো আমরা চোখে আমরা দেখতে পারি, সেলস দেখতে পারি, ফ্লেয়ার দেখতে পারি, ইনফ্লামেটরি, তারপর কিছু হাইপোপিয়ন থাকে, তারপর আমাদের চোখে পিউপিল আছে, পিউপিলের রিয়াকশনটা কমে যায়, স্পাজম হয় যখন পেইন হয়,
এবং দেখা যাচ্ছে একটা মেমব্রেন ফর্ম করে, ইনফ্লামেটরি মেমব্রেন অনেক সময় সিভিয়ার কন্ডিশন যদি অনেকদিন আনট্রিটেড থাকে, ট্রিটমেন্ট অনেকদিন পাচ্ছে না, সেই ক্ষেত্রে এখানে একটা ইনফ্লামেটরি সেল তৈরি হচ্ছে। এটার কমপ্লিকেশন হতে পারে, ক্যাটারেক্ট ছানি পড়ে যেতে পারে, চোখের রেটিনাতে ইনফ্লামেশন হতে পারে, চোখের রেটিনাল রক্তনালীতে ইনফেকশন হতে পারে, যেটা আমরা বলি ভাস্কুলাইটিস বলছি। মানে এটা কিন্তু তিনটা, রেটিনাতেও কিন্তু এই ইউভাইটিস হচ্ছে, যেটাকে আমরা রেটিনাইটিস বলি, কিংবা রেটিনার সাথে যেটা থাকে করোডাইটিস বলি। আমার রেটিনা এবং করয়েড দুইটাই যখন এফেক্ট করছে রেটিনো করোডাইটিস বলছি, মানে দুইটাই। মানে এটা হচ্ছে হলো ইউভাইটিস হচ্ছে হলো আমাদের চোখের সেই অংশে হয় যেটা আমাদের ভাস্কুলেচার পার্টটা, মানে যেটা আমাদের চোখের রক্তনালীগুলো মেনটেন করে। এই জন্যেই শরীরের সাথে শরীরের কোনো ইনফেকশন আমাদের চোখে যায়, যে আমাদের ইনফেকশনটা করছে। এটা চোখের নিজস্ব রোগ অনেক সময় বলি না আমরা, এটা শরীরের রোগটাই মানে চোখে, বাইরে থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়া কি আক্রমণ করে। যেমন আপনি মনে করেন যে একটা রোগী ফিমেল পারসন, তার ইউটিআই হলো, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো, তার চোখে এই ইউভাইটিস হতে পারে, যেটাকে বলা হয় এন্ডোজেনাস এন্ডোপথ্যালমাইটিস। কেউ নর্মাল স্যালাইন নিল, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে পুষ্টি নিউট্রিশন নিচ্ছে, এখান থেকেও কিন্তু এই একটা জার্ম ঢুকে ইউভাইটিস হতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হলো ডায়াবেটিস রোগীদেরও এই ইউভাইটিস হতে পারে, যারা আনকন্ট্রোলড, ইমিউনিটি কম, তাদেরও ইনফেকশন হতে পারে এই ধরনের। তারপর মনে করেন টাইফয়েড ফিভার, টাইফয়েড হয়েছে, টাইফয়েড ভালো হয়ে গেল, যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন চোখ লাল, কিংবা কোনো ভাইরাল ফিভার হচ্ছে, পোস্ট ভাইরাল রেটিনোপ্যাথি আমরা বলি, ভাইরাল ফিভার হয়েছে, জ্বর ভালো হয়ে গেছে, হঠাৎ করে একটা বাচ্চার চোখে মধ্যে লাল, চোখে ব্যথা, চোখে ঝাপসা দেখছে, ভাইরাল ইউভাইটিস হয়ে গেছে। মানে এটা একটা বিগটা, মানে চোখের একটা বেশ কমপ্লিকেটেড। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। আপনারা নিশ্চিত করার জন্য তো আপনারা ক্লিনিক্যালি বলেছেন একটি পড়ার কিছু পরীক্ষা আপনারা সাহায্য নিয়ে থাকেন, যেমন এমটি বা কোয়ান্টিফারেন্ট গোল্ড টেস্ট, এগুলো করে আপনারা এইচআরসিটি টেস্টও করি, আমরা সিটি স্ক্যান টেস্ট করে থাকেন, এবং ট্রিটমেন্ট অ্যাকর্ডিংলি আপনারা করলে ইউভাইটিসটা ভালো হয়ে যায়। সাধারণত ভালো হয়ে যায় মানে নিয়ন্ত্রণ করা যায়, এটা আসলে নিরাময়যোগ্য না, এটা নিয়ন্ত্রণ করে রাখতে হয়। যেমন অটোইমিউন ডিজিজ, দ্যাট আপনি একজন আর্থ্রাইটিসের পেশেন্ট, আমরা কিন্তু দীর্ঘ সময় যদি অ্যান্টি ইমিউনোসাপ্রেসিভ খেয়ে যাচ্ছি, যেমন মিথোট্রেক্সেট খাচ্ছি, মাইক্রোফেনোরেট খাচ্ছি, এগুলো খাওয়া হচ্ছে অনেক বছর ধরে, কেন? আমাদের ইমিউনিটিকে একটা মেনটেন করার জন্য, মানে ডিজিজ মডিফাইড ড্রাগ। এই ডিজিজ মডিফিকেশন যদি না হয়, তখন আমাদের ইউভাইটিসটা ট্রিগার করছে। সো আমাকে ইউভাইটিস রোগীর পাওয়ার পরে আমরা পেশেন্টদেরকে অনেক ইনভেস্টিগেশন দেয়। এটা একটা রোগীদের কাছে একটা ধারণা হয় যে চোখের ডাক্তার হয়ে ডক্টর এত ইনভেস্টিগেশন কেন দিচ্ছে, আমি তো চশমার জন্য আসছি। এখনকার চোখের ট্রিটমেন্ট কিন্তু খালি চশমা ভিত্তিক নাই, এটা একটা হিউজ টার্ম হয়েছে। চোখের কিন্তু জন্য আমরা সিটি স্ক্যান করতেছি, শরীরের ফুল বডি স্ক্যান করছি, সিটি স্ক্যান। এটা আসলে রোগটাকে বিশেষে আপনার প্রয়োজনীয়তা, এবং যখন বের করে ফেললাম, তখন আমরা একজন মেডিসিন, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে চোখে কিন্তু ক্যান্সার হচ্ছে, চোখে আমাদের রথ স্পট পাচ্ছি, তখন আমরা হেমাটোলজিস্টের কাছে রেফার করছি, আমরা রিমেটোলজিস্টের কাছে রেফার করছি, এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করছি। এমন অনেক সময় হচ্ছিল যে আমাদের এমন রোগ হচ্ছিল যে পালমোনোলজিস্টের কাছেও রেফার করছেন, যে সার্কোয়াইডোসিস হচ্ছে, তাকে পালমোনোলজিস্টের। কিন্তু অনেক সময় এখানে আমাদের একটু মাঝে মাঝে ঝামেলা হয় যে আমরা যখন পাঠাচ্ছি, আমরা যেই উদ্দেশ্যে পাঠাচ্ছি, অনেক সময় উপযুক্ত ডাক্তারের কাছে না গেলে, যেমন পালমোনোলজিস্টের কাছে পাঠিয়েছি, সে একটি মেডিসিনের ডাক্তারের কাছে গেল, সেই জিনিসটা আমি যেটা মিন করতে যাচ্ছি, সে ট্রিটমেন্টটা অ্যাকুরেট অনেক সময় হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু মানে কোলাবোরেশনটা, এটা আমাদের মানে ইন্টার যে ডিপার্টমেন্ট রিলেশনটা, এটা খুব মজবুত রোগীর জন্য ভালো। ডক্টর মোমিন, আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, যেহেতু আপনি রেটিনা নিয়ে কাজ করেন, এই রেটিনার কোনো রোগ আছে কিনা, এর কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো পদ্ধতি আছে, কি কি পরীক্ষা নিরীক্ষা আপনি করে থাকেন? হ্যাঁ, রেটিনার আমাদের মনে করেন যে ডায়াবেটিস পেশেন্ট কিংবা এইসব পেশেন্টদেরকে আমরা যদি দেখতে হয় যে আসলে তার কি অ্যালার্মিং কিছু আছে কিনা, আমরা প্রথমে একটা কালার ফান্ডাস ফটোগ্রাফ করি, চোখে একটা ছবি তুলি রেটিনার। ওই রেটিনার ছবি তুলে আমরা পেশেন্টকে দেখিয়ে দিই যে আপনি যে দেখেন ছোট ছোট ব্লাড জমাট বেঁধেছে, যেটাকে আমরা বলি মাইক্রোঅ্যানিজম বলি, ডট ব্লড হেমোরেজ বলি।
দেখিয়ে দিই রোগীকে, একদম ডকুমেন্টেশন করে দেখিয়ে দিই এবং বলি 3 মাস পর আসেন, আমরা আবার পরীক্ষা করে দেখব যে এটার সাথে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। এরপরে যদি রক্তক্ষরণ হওয়ার প্রবণতা পাই তখন আমরা কি করি, চোখের এনজিওগ্রাম করি। যেমন আমরা হার্টের এনজিওগ্রাম করা হয়, চোখেরও রেটিনার এনজিওগ্রাম করা হয়, সেটাকে বলা হয় ফান্ডাস ফ্লোরেসেন্ট এনজিওগ্রাম, যেটা আমরা এখানে একটা ডাই দিই, ডাইটা 15 সেকেন্ডের মধ্যে চোখে চলে যায়, আমরা একটা ক্রনিক মানে ফ্রিকোয়েন্ট অফ কিছু ক্যাপচার করি চোখের রেটিনার। ওই ক্ষেত্রে তখন আমাদের রেটিনার যেই জায়গাগুলোতে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা হচ্ছে সেই জায়গাগুলোতে ওই ডাইগুলার লিক করে, এটা একটা। আর্ট হচ্ছিল যেসব জায়গায় রক্তনালীগুলো ড্যামেজ হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে লিক করতে পারে, ওই জায়গাগুলোতে ডাই আর যায় না, ওই জায়গাটা কালো হয়ে থাকে, আর যেই জায়গাতে ডাই যায় সেখানে সাদা হয়ে থাকে। মানে সোজা কথা, যেখানে ব্লক আছে সেখানে ডাইটা পাস করছে না, আমরা সেখানে দেখছি যে ব্ল্যাক। সঠিক। আর যেখানে রক্ত ছিঁড়ে গেছে, যেখানে ব্লিডিং হচ্ছে সেখানে এটা ছড়িয়ে গেছে। এটা দিয়ে আমরা ধারণা করছি যে পেশেন্টের ব্লিডিং হয়েছে, এখানে নিউ ভেসেলস তৈরি হয়েছে দেখেই, এই মানে নিউ ভাস্কুলারাইজেশন হয়েছে দেখেই এই ব্লিডিংটা হয়েছে। এই ক্ষেত্রে আমরা রোগীকে আমরা যেটা করি যে রক্তটাকে অফ করার জন্য ইনিশিয়ালি অনেক সময় আমরা ইঞ্জেকশন দিই চোখে, ইঞ্জেকশন দিয়ে আমরা লেজার করে দিই যেসব জায়গাগুলোতে নতুন রক্তনালী তৈরি হয়েছে কিংবা নিউ ভেসেলস ফর্ম করেছে, এগুলোকে আমরা কালপ্রিট বলি, ভিলেইন বলি চোখের, কারণ এরা নিউ ভেসেলস তৈরি হচ্ছে মানেই এখান থেকে ব্লিডিং হচ্ছে, কারণ এগুলো হচ্ছে দুর্বল রক্তনালী, এগুলো আমরা লেজার করে বার্ন করে দিই সো দ্যাট এখান থেকে আর নতুন রক্তনালী তৈরি না হয়। আর যেখানে ওই যে ব্লক বললাম, ব্লক হয়েছে এখানে পরবর্তীতে নিউ ভেসেলস তৈরি হবে, কারণ এই ব্লক জায়গাগুলোতে ওদের অক্সিজেন দরকার, তখন অন্যান্য রক্তনালী ওদেরকে অক্সিজেন দেওয়ার জন্য নিজেদের থেকে মানে শান্তি রক্ষা বাহিনী পাঠাবে ওখানে ব্লাড দেওয়া ওই দুর্বল রক্তনালীর মাধ্যমে। সেই জন্য আমরা কি করি, ওই কোষগুলোকে ড্যামেজ করে দিই যেন ওদের কোনো ডিমান্ড না থাকে। যদি ডিমান্ড না থাকে তাহলে ওরা নিউ ভেসেলস তৈরি করবে না, তাহলে আলটিমেটলি ওই পার্টটা আমরা সেভ করে ফেললাম। দিস ইজ এ লেজার মানে একটা মানে চিকিৎসা পদ্ধতি, এটা একটা। আর একটা পরীক্ষা আছে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, যেটা হচ্ছিল আপনি একজন ডায়াবেটিস রোগী প্রথম যেই কমপ্লেন, আমি চোখে ঝাপসা দেখছি, কারণ চোখে রেটিনাতে পানি জমে যায় ম্যাকুলাতে, তো ওইটা একটা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। রেটিনার 10টা লেয়ারকে আমরা আলাদা আলাদা করে সেকশন করে, আমরা যেটা চোখের শরীরের সিটি স্ক্যান বলি, আমরা রোগীদের বোঝানোর ক্ষেত্রে বলি চোখের সিটি স্ক্যান করবো, জানি রোগীরা বুঝতে পারে। তো আমরা পানিটা জমে যায়, ওই পানির পরিমাণ দেখে আমরা চোখের রেটিনা মানে চোখের আমরা ইঞ্জেকশন পুশ করি, যেটাকে আমরা হয় NT-VEGF মানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরের কারণে ব্লিডিং মানে পানি আসছে, আর আমরা ইঞ্জেকশন দিচ্ছি NT-VEGF অ্যান্টি ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইঞ্জেকশন দিচ্ছি, যেটা আমাদের দামে দেশে অ্যাভাস্টিন, লুসেন্টিস, ভিসিক, ভ্যাভাইসমো এসব নামে পাওয়া যায়। তো আমরা ইঞ্জেকশন দিলে তখন ওই পানিগুলো আস্তে আস্তে রিসেপ্টরগুলো ব্লক হয়ে যায় আর পানি আর বের হয় না, মানে VEGF রিলিজ হয় না, তো অটোমেটিকলি কিন্তু পানিটা চলে যায়, তখন পেশেন্টের ভিশন আবার ফেরত আসে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমরা লেজার ইঞ্জেকশন দিব, লেজার করব, সবই হবে, কিন্তু পেশেন্টদেরকে 3টা জিনিস মেনে চলতে হবে। 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, 2 নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ, 3 নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ। মানে আমার কথাটা বুঝতে হবে যে মানে আপনি বলছেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ছাড়া এই চিকিৎসা হবে না, এবং 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ, এবং শুধু তাই না, এবং চিকিৎসা করার পর ভালো হয়ে যাওয়ার পরে যদি আবার ডায়াবেটিস অনিয়ন্ত্রণ হয় আবার সেম সিচুয়েশন হবে, এবং যখন বারবার হবে আরপি সেল যেটা কোষগুলা, এটা মনে করেন মোবাইল ফোনের স্ক্রিনের মতন, টাচ স্ক্রিনের মতন, একবার ড্যামেজ হলে স্ক্রিন চেঞ্জ করা যায়, আরপি সেল চেঞ্জ করা যায় না। ডক্টর মমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই যারা রেটিনা রোগে আক্রান্ত আছেন তারা আপনার এই পরামর্শে অনেক উপকৃত হবে। প্রিয় দর্শক, আপনার চোখের যত্ন আপনাকে নিতে হবে। রেটিনার ড্যামেজ একবার হয়ে গেলে এটা ইরিভার্সিবল, এটা ফেরত আসে না। কাজেই আপনার রেটিনার যত্ন নিন, আপনার রেটিনা বিশেষজ্ঞকে আপনার দেখিয়ে আপনার চোখের কোনো রেটিনাতে কোনো সমস্যা আছে কিনা জেনে নিন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।